কোনো একটা রাজনৈতিক দলের সংগঠনের প্রতিষ্ঠা দিবসের জন্য বিশ্ববিদ্যালয়ের 30,000 ছাত্রছাত্রী পরীক্ষা দেবে, তো সেটা পিছিয়ে যাবে, এটা কীরকম কথা? প্রতিষ্ঠা দিবস থাক আর যাই থাক, পরীক্ষা তো পরীক্ষার মনেই এগাবে না। মিস্টার ব্রাত্য বসুর প্রতিনিধি হিসেবে ওম প্রকাশ মিশ্র ছিলেন, পরীক্ষাটা পিছিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। পরীক্ষার সময় হবে। যোগ্যতা শান্তা দেবীর আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। সব পার্টি ইয়েস ম্যান চায়, আমি কারোর কোনোদিন ইয়েস ম্যান নই, ইয়েস ম্যান হতেও চাই না, আর ইয়েস ম্যান হয়ে গদির টেকাতেও চাই না। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কলেজে, কলকাতায় 49টা কেন্দ্র, সব মিলিয়ে 81টা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে কলেজ গেটগুলো থেকে যারা তৃণমূল ছাত্র সমর্থক তারা কিন্তু ইতিমধ্যেই রওনা দিতে শুরু করেছে। আরও একটি প্রাতিষ্ঠানিক সংঘাত, স্বশাসিত সংস্থা কলকাতা বিশ্ববিদ্যালয় বনাম শাসক দল। রাজ্য সরকারও বলা যেতে পারে, কারণ রাজ্য সরকার চিঠি দিয়েছিল শাসক দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের দিনই কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজগুলোর পরীক্ষা হবে তা নিয়ে কম টানাপড়েন হয়নি। টান টান স্নায়ুযুদ্ধ চলেছে এতদিন, ঠিক যেন প্রেস্টিজ ফাইট। শেষ পর্যন্ত আজ টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা করিয়ে দেখালেন অস্থায়ী উপাচার্য শান্তা দত্ত, ভারপ্রাপ্ত উপাচার্য। এক যুগ আগে আপনাদের নিশ্চয়ই মনে পড়বে, এমনই একটা প্রাতিষ্ঠানিক সংঘাত দেখেছিল বাংলার মানুষ। সেটা ছিল নির্বাচনকে কেন্দ্র করে। সেদিন 2013-র কথা বলছি, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা, কার এখতিয়ার বেশি, কার তত্ত্বাবধানে ভোট হবে, এসব নিয়ে একেবারে তীব্র লড়াই বেঁধে গিয়েছিল। যদিও এখনকার এই লড়াইয়ের থেকে সেই লড়াইয়ের ইন্টেন্সিটি ছিল অনেক বড়। আদালত হয়েছিল, মামলা হয়েছিল, শেষ পর্যন্ত সেই সংঘাতে জয়ের হাসি হেসেছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। আপনাদের মনে পড়ছে? আজ অনেকেই সেই মীরা পাণ্ডের ছায়া দেখতে পাচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তের মধ্যে। হয়তো প্রেক্ষিত আলাদা, পরিধি আলাদা, লড়াইয়ের ক্ষেত্রটা আলাদা, লড়াইয়ের কারণ আলাদা, আদালতে যায়নি এই বিষয়টা, কিন্তু স্নায়ুযুদ্ধের চাপ কম ছিল না। শাসকের সঙ্গে সংঘাতের শেষ হাসি হাসলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি। নির্বিঘ্নে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা হয়েছে আজকে 69টা কেন্দ্রে, নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে এবং 96% পরীক্ষার্থী আজকে পরীক্ষায় অ্যাপিয়ার করেছিলেন। অত্যন্ত বড় খবর, কলকাতা বিশ্ববিদ্যালয় করে দেখাতে পারল, অথচ বর্ধমান বিশ্ববিদ্যালয় পারল না। টিএমসিপির প্রতিষ্ঠা দিবস স্থগিত করে দেওয়া হলো স্নাতকোত্তরের পরীক্ষা। বার্ডওয়ান ইউনিভার্সিটির কথা বলছি, বর্ধমান বিশ্ববিদ্যালয়। এক পা এগিয়েও দু পা পিছিয়ে গেল বর্ধমান ইউনিভার্সিটি। আজ রাজ্যের শিক্ষা মহলে এবং সামাজিক মহলে, রাজনীতিতে তো বটেই, এটাই সব থেকে বড় চর্চিত খবর। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তখন পরীক্ষা চলছে, আর বাইরে মিছিল তখন মেয়ো রোডের পথে টিএমসিপির ছাত্র সমাবেশে। এবং সেই ছাত্র সমাবেশকে কেন্দ্র করে মেয়ো রোডের গান্ধী মূর্তিতে যে ছাত্র সমাবেশ হচ্ছে তাতে যোগ দিতে কলেজের গেট থেকে এভাবেই কিন্তু কর্মী সমর্থকরা টিএমসিপি তারা রওনা দিচ্ছেন, তারা যাচ্ছেন গান্ধী মূর্তিতে। অন্যদিকে কলেজের অভ্যন্তরে কিন্তু চলছে পরীক্ষা, এবং দুটো ফেজে পরীক্ষা রয়েছে, বেলা 10টা থেকে 1টা, তারপর 2টো থেকে 5টা। শাসক দলের কড়া বিরোধিতা, তারপরও পরীক্ষা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ে। অথচ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুটি বিষয়ের পরীক্ষা বাতিল অনিবার্য কারণে। বাংলা এবং কমিউনিটি এনগেজমেন্ট দুটি পত্রের ভাইভা ছিল এদিন, কিন্তু বুধবারই বিশ্ববিদ্যালয় নোটিশ দিয়ে জানিয়ে দেয় পরীক্ষা বাতিল। একদিনের নোটিশে পরীক্ষা বাতিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। এই পরীক্ষা কবে নেওয়া হবে তারা কোনো উল্লেখ নেই নোটিশে, জানিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যারা টিএমসিপির নেতা বা ইউনিভার্সিটি ওখানে অথরিটি আছেন, যাদের সাথে ওই টিএমসিপির ওই নেতাদের আঁতাত আছে, ওদের এটাই কালচার, তাই ওদের এটা অস্বাভাবিক মনে হবার কিচ্ছু নাই। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের জন্যই পরীক্ষা বাতিল। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির নেতা অবশ্য সেই কথা মানতে নারাজ। আপনারা যে নোটিফিকেশন দেখেছেন সেখানে কোথাও লেখা আছে নাকি কী কারণে পরীক্ষা বাতিল হয়েছে? তো সুতরাং কোনো কারণ, নির্দিষ্ট কারণ কারোরই জানা নেই।
কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক দপ্তরে তার ব্যস্ত শিডিউল, কোনো বিশেষ কারণে তাদের এই পরীক্ষা বাতিল করতে হয়েছে। কর্মচারী সমিতির নেতা যাই বলুন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসল কথাটাই বলে দিলেন। আজকে ট্রান্সপোর্টেশনের খুব প্রবলেম, খুব ইরেগুলার, সেজন্য ওরাই আবদার করেছিল যে আমাদের আজকে যদি পরীক্ষা না দিতে হয় তাহলে খুব ভালো, আমরা আসতে পারবো কি পারবো না কোনো ঠিক নেই, সেই জন্য আমরা পোস্টপোন করেছি, আমরা কাল পরশু নিয়ে নেব। শুনলেন, সমাবেশ কলকাতার মেয়ো রোডে, যানবাহনের সমস্যা বর্ধমানে, অথচ শিডিউল মেনেই পরীক্ষা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে। তাহলে বর্ধমান পারল না, অথচ করে দেখালো কলকাতা বিশ্ববিদ্যালয়। অটোনমিটা না বইয়ের পাতায় লেখা আছে, স্ট্যাটিউট অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্সের পাতায় পাতায় অটোনমির কথা লেখা আছে। এই আমি যখন এই চেয়ারে আছি তখন আমি স্ট্যাটিউট অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্সকে একেবারে প্রয়োগ করেছি, যে বিশ্ববিদ্যালয় চলবে তার স্বাধীন অটোনমি নিয়ে, স্ট্যাটিউট অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্স মেনে। সেখানে সরকার ডিকটেট করতে পারে না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মুখে অটোনমির কথা, কলকাতা করে দেখালো, অথচ বর্ধমান বিশ্ববিদ্যালয় পারল না। আর এটা সেন্ট্রাল পরীক্ষাও নয়, এটা একটা ডিপার্টমেন্টের ইন্টারনাল ভাইভাবসি। এটা যদি সেন্ট্রাল পরীক্ষা হলে একটা অসুবিধা হতো, এটা সেন্ট্রাল পরীক্ষা নয়। তবে আমারও এটাও বলা দরকার যে ইন্টারনাল পরীক্ষা যখন খুব একটা ঝামেলাও নেই, তাহলে সেটুকু আবার চেঞ্জ করে এত খুশি করবার কোনো দরকার বোধহয় ছিল না। দেখুন, আম জনতা থেকে শুরু করে শিক্ষা মহল এবং সাধারণ সমাজের অনেকেই মনে করছেন এই যে কলকাতা বিশ্ববিদ্যালয় এই রকম একটা নজির সৃষ্টি করতে পারলো। ইংরেজিতে একটা কথা হয়, এটা কোর্টের ক্ষেত্রে বলা হয়, কোর্টের রায় বা নির্দেশের ক্ষেত্রে, রাজনীতিতেও হয় প্রিসিডেন্স। আপনি কোন নজির তৈরি করছেন? আজ এই খবর পরিবেশনের সময় যেমন আমি সাংবাদিক হিসেবে আপনাদের সামনে মীরা পাণ্ডের এক যুগ আগের সেই প্রিসিডেন্স টেনে আনলাম, একটা পজিটিভ প্রিসিডেন্স অনেকে মনে করেন। ঠিক আজ থেকে 20 বছর পর আমার জায়গায় যখন কেউ সাংবাদিক এইভাবে আপনার সামনে খবর পেশ করবেন, তখন হয়তো আর একটা প্রাতিষ্ঠানিক সংঘাতের ক্ষেত্রে তিনি শান্তা দত্তর প্রেসিডেন্স নিয়ে আসতে পারেন, নজির টেনে এনে খবর আপনাদের সামনে পরিবেশন করতে পারেন। যাই হোক, এবং আরও একটা প্রশ্ন উঠছে, এটা নয় শাসক দলের ছাত্র সমাবেশ এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা, যদি চাকরির পরীক্ষা হয়, এই জমানায় পারবে কোনো রাজনৈতিক দল তার কোনো অনুগতকে, তার সমর্থককে বা তার কর্মীকে বাধ্য করতে যে ভাই আজকে চাকরির পরীক্ষাটি দিতে যেও না? সেই ছেলে বা সেই মেয়ে সে যদি বুদ্ধিমান হয়, সে কি শাসক দলের বা বিরোধী দল যাদেরই হোক না কেন সমাবেশে যাবে নাকি ইন্টারভিউ দিতে যাবে? কোনটা আগে? দুই অর্ধে আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা, পরীক্ষার্থী প্রায় 30,000, প্রথমার্ধে উপস্থিত 96%, দ্বিতীয়ার্ধে অ্যাটেন্ডেন্স ছিল 95%। প্রেস্টিজ ফাইটে জিতে গেলেন ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। 96% অ্যাটেন্ডেন্স, হয়তো এটা আপনি কল্পনা করেছিলেন এতটা হবে? আমি কল্পনা করেছিলাম। কেন কল্পনা করেছিলাম জানো? এটাতে একটু অবাক হয়নি। তার কারণ হচ্ছে আমাদের কাছে যে ছেলেরা আমাদের 8:30 পর্যন্ত আটকে রেখেছিল তাদের সংখ্যা ছিল জনাব 25। তারপরে চিঠি যেটা পড়েছিল তাতে ধরো মেরে কেটে যদি 100-200 হয়, বেশি না। পরীক্ষা তো দিচ্ছ কত। তৃণমূল ছাত্র পরিষদ নিজেরা গিয়ে রাস্তা খালি করেছে যাতে কোনো ছাত্রছাত্রীর সমস্যা নয় সেই বিষয়ে লক্ষ্যদান করেছেন। তৃণমূল ছাত্র পরিষদ হেল্পলাইন নম্বর করেছেন এবং তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু প্রায় প্রত্যেকটা কলেজের মধ্যে জমায়েত না করে বাইরে জমায়েত করেছে যাতে ছাত্রছাত্রীর সমস্যা নয়। কোনো সময় কখনো গার্জেনদের তরফ থেকে, ছাত্রদের তরফ থেকে এই ধরনের কোনো বায়না আসছেই না যে আমরা পরীক্ষা দেব না। আজকে এই জিতটা অন্য কারণ নয়, এই জিতটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তাদের ছাত্র সংগঠন এরকম ডিসিপ্লিন। এটা ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে কিন্তু কলকাতা বিষয়টা তোলে দিয়ে এমনভাবেই কথা বলেছেন যেন ওখানে কিছু ঘটেনি। হ্যাঁ, তুললে পরে তো এই প্রসঙ্গটাও তো এসে যেতে পারতো। তিনি কোনোদিন ক্যালকুলেশনের মধ্যেই ছিলেন না। আমি তার নাম নিয়ে আজকে নিতে চাই না। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ভাই ত্রিনাঙ্কুর, একটি কথা আপনাকে স্মরণ করিয়ে দিই, কর্মক্ষেত্রে আপনাদের সঙ্গে আমার বহুদিনের আলাপ। যদি প্রথম থেকে এইটা মেনে নিতেন এবং শান্তা দত্ত তথা কলকাতা বিশ্ববিদ্যালয় যা চেয়েছে এটা যদি প্রথম থেকে আপনারা সহমত হতেন, যদি খোঁচাখুচি না করতেন, সেটা কি অনেক বেশি ইতিবাচক, স্মুথ এবং সম্মানের হতো না?
আপনার সতীর্থ, আপনার সঙ্গেই তৃণমূল ছাত্র পরিষদ করেন এক তরুণ, তিনি মাতৃসমা শান্তা দত্তর নামে কাল যা বলেছেন তা কি আপনি মনে মনে সমর্থন করতে পারেন? আপনার বাড়ির লোক কি বলছে? শাসক দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস, সমাবেশে যোগ দিতে টিএমসিপি সমর্থকরা তখন মেয়র রোডমুখী, ওদিকে সূচি মেনেই পরীক্ষা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ে। রাজনীতির পাতে এটা সত্যি বড় ইস্যু। ফ্ল্যাগগুলো একটু নিচে নামানোর জন্য অনুরোধ করব, পিছনে যারা আছে তাদের দেখতে অসুবিধা হবে। যতদূর চোখ যাচ্ছে কালো মাথায় তৃণমূল ছাত্র প্রতিষ্ঠা দিবস, সেটাকে ছুটি দিন ঘোষণা করে দিই, 21শে জুলাই ছুটি দিন ঘোষণা করে দিই, তাতে ঝামেলা মিটে যায়। তা তো করছেন না উনি। তা যদি না করেন তাহলে সেটা কর্মদিবস। একটি প্রতিষ্ঠান সরকারের হুমকি, ছাত্রদের যে টিএমসিপির হুমকির কাছেও মাথা নত করেনি। কলকাতা ইউনিভার্সিটি এটা দেখিয়ে দিয়েছে। বাদল অধিবেশনে সংসদে শুরু করতে হবে, কারণ সবাই জানে টিএমসির এমপিরা কলকাতায় থাকবেন। ইচ্ছাকৃতভাবে 21শে জুলাই, ইচ্ছাকৃতভাবে 28শে অগস্ট। বর্ধমানের সেই উপাচার্য মহাশয় সে নানা ফন্দি ফিকির করে মাথা নিচু করে দিয়েছেন, দিদির চরণে মাথা ঠেকিয়ে দিয়েছেন, আর কলকাতার উপাচার্য তার পায়ে মাথা ঠেকাতে চাইছেন না। চরম লজ্জার মাননীয় উপাচার্যকে আমার কুর্নিশ। আর এর দায় পশ্চিমবঙ্গের জনগণের, যে আজকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সাহস রাজ্যের সরকার, শিক্ষা দপ্তর নিতে পারে। তৃণমূলের কয়েকজন ছাত্রলীগী গুন্ডাতা করতে পারে, অধিকাংশ ছাত্রছাত্রী পরীক্ষা দেবে। আমি তো দেখলাম কোন একটা কলেজের অধ্যক্ষ তিনি তৃণমূলের জামা কাপড় বিক্রি করছেন, সুন্দর করে। তার কি অধ্যক্ষ থাকার কোনো অধিকার আছে নাকি? কোনো অধিকার আছে? আমি তো দুদিন মাঝে ভাবছি ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো। রিলিফ লাগছে সুন্দর করে পরীক্ষাটা হয়ে গেল, খুব রিলিফ লাগছে, ভালো লাগছে। তবে এটাও তোমায় বলবো যে আমার কিন্তু বিশ্বাসই ছিল প্রথম থেকে যেটাই হবে, খুব অবাক হওয়ার কিছু হয়নি। বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া হয়েছে এটা। এর মধ্যে কোনো কৃতিত্বের নেই যে এত পার্সেন্ট দিয়েছে, আরে পরীক্ষা দিয়েছে তো ছেলে মেয়েরা তো পরীক্ষা দেবেই। আমাদের লজ্জার যে 12 ক্লাস পাস করার পরে অনেক বাংলা জুড়ে অভিভাবক রয়েছেন, রেজাল্ট বেরোনোর পরেও ভর্তি প্রক্রিয়ায় কাল বিলম্ব হয়েছিল বলে আপনারা কিছুটা উদ্বিগ্ন হয়েছিলেন। বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল। আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি যেদিন পেয়েছি 1 ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে। শাসক দলের নাম্বার 2-র মুখে সুপ্রিম কোর্ট, আর এই সুপ্রিম কোর্টই আবার প্রশ্নের মুখে ফেললো এসএসসি এবং রাজ্য সরকারকে। দেশের শীর্ষ আদালত কি প্রশ্ন তুলেছে? এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের প্রশ্ন, কেন অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি এতদিনেও? শীর্ষ আদালতের মন্তব্য, আপনাদের কোনো যুক্তি ধোপে টেকে না। অযোগ্যদের নিয়োগের নেপথ্যে ছিল রাজ্য এবং কমিশন। নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখছে কমিশন, নজর রাখছে কোর্ট। অযোগ্যরা পরীক্ষায় বসলে কিন্তু ফল ভুগতে হবে। এসএসসি নিয়োগ দুর্নীতিতে ফের রাজ্য সরকার এবং কমিশনকে আজকে তুলোধনা করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, 7 দিনের ডেডলাইন, 7 দিনের সময়সীমা, তার মধ্যে চিহ্নিত অযোগ্যদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতেই হবে, কারণ সবার জানার অধিকার আছে। আমি 7 সেপ্টেম্বরে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষা আটকানোর জন্য একের পর এক আবেদন জমা পড়ছে সুপ্রিম কোর্টে। আর সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের প্রশ্ন যে কারা অযোগ্য সেই তালিকা যদি প্রকাশ হয়ে যায় তাহলে কারা যোগ্য, কারা আবেদন করতে পারবে, তাদের কোনো রকম অস্বচ্ছতা থাকবে না। আজ কড়া নির্দেশ দিয়ে দেওয়া হলো, আগামী 7 দিনের মধ্যে টেন্টেডদের নামের তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে যে নির্দিষ্ট সূচি মেনেই 7 এবং 14ই সেপ্টেম্বর পরীক্ষা হবে। কথা তো বহুদিন আগেই বলেছেন সুপ্রিম কোর্ট, যেদিনকে কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে বলেছেন যে সব বাতিল, তখনই বলেছিলেন যে অযোগ্যদের তালিকা, অযোগ্য নয়, যারা সরাসরি দুর্নীতিগ্রস্ত তাদের তালিকা প্রকাশ করো। একটা প্রয়াস ছিল
যে এখন ফর দি টাইমিং সিলেকশনটাকে স্টে করানোর, সেটা হয়নি। এবং আরেকটা কথা সুপ্রিম কোর্ট বলেছে, 7 দিনের মধ্যে টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করে দিতে হবে। যারা এক্ষেত্রে যোগ্য তারা আবেদন করতে পারবেন, আর যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছেন কিন্তু এখনো পর্যন্ত তাদের স্ট্যাটাস স্পষ্ট নয়, তাদের কলকাতা হাইকোর্টের দ্বারস্থই হতে হবে। আমরা এসএসসি অভিযানে যাচ্ছি, এই সিলেকশন প্রক্রিয়া 3 মাস পিছিয়ে দিতে হবে, সেই বিষয়ে লাগাতার অনশন হবে, অবস্থান হবে, যদি না এসএসসির মাননীয় চেয়ারম্যান আমাদের যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে আলোচনার প্রসঙ্গে সদর্থক ভূমিকা পালন না করে। শিক্ষা সংক্রান্ত মামলায় এবং নিয়োগ সংক্রান্ত মামলায় রাজ্য এবং যারা নিয়োগকারী সংস্থা এসএসসি, এরা না ভৎসনা শুনতে 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 কোথাও কি গা সওয়া হয়ে গেছে। রোজ তিরস্কার কোনো না কোনো আদালতে। এসএসসি মামলায় ফের রাজ্যকে তিরস্কার সুপ্রিম কোর্টের। মনে করে দেখুন, আগের দিন শীর্ষ আদালতের মন্তব্য ছিল এই মামলায় রাজ্যের প্রতি, এসএসসির প্রতি, যে আপনারা এখনো অযোগ্যদের চাকরিতে ঢোকাতে চাইছেন, এখনো এটা লজ্জাজনক, ট্রুলি শকিং, সত্যি স্তম্ভিত হয়ে যাওয়ার মতো বলছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। আজ আবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য এবং এসএসসি। এর আদালতে যেভাবে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার, তাতে একটা বিষয় স্পষ্ট, এবং সে কথা সুপ্রিম কোর্ট নিজে মুখে আজকে বুঝিয়ে দিয়েছে যে নিয়োগ প্রক্রিয়া চলছে তাতে প্রতি মুহূর্তে কড়া নজর রাখছে সুপ্রিম কোর্ট। তার কারণ যে ঘটনা ঘটেছে, যেভাবে দুর্নীতিগ্রস্তরা চাকরি পেয়েছে, তার নেপথ্যে আদতে রাজ্য সরকার, কমিশন এবং বোর্ড রয়েছে। কোনো রকম গলদ হলে কড়া পদক্ষেপ যে সুপ্রিম কোর্ট করবে, আজকে সেই মনোভাব স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত আমরা বিচারপতিদের কাছে এবং রাস্তায় দাঁড়িয়ে যে কথাগুলো বলেছি সেগুলো একটু একটু করে ইমপ্লিমেন্ট করছে বিচার ব্যবস্থা, কিন্তু আমাদের চাকরিটা ফিরিয়ে দিচ্ছে না। সেখানে আমাদের আবার নাকি ফ্রেশ সিলেকশন দিতে হবে। অযোগ্য তালিকা প্রকাশিত হয়, বাকি যে যোগ্য আছে তারা কেন 10 বছর পরে আবার নতুন করে কম্পিটিশনে পরীক্ষাতে বসবে, তাদের বিষয়ে নতুন করে উদ্যোগ গ্রহণ করা হোক। 1 সেকেন্ডে পারে সব কটাকে জেলে ভরো, এসএসসিকে জেলে ভরো, সব ওদের কাছে আছে, খালি বাঁদরামি করছে। বাঁদরামি। আজকে যখন নামটা প্রকাশ হয়ে যাবে যে এই 5000 জন তারা সরাসরি ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, এই 5000 জন লোকের কি অবস্থা দাঁড়াবে? প্রয়োজনে বিধানসভায় যোগ্য তালিকা রেখে সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে, সেই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্ট বা অন্য সাংবিধানিক বডির কাছে তারা যেতেই পারেন। এটা সম্পূর্ণ সর্বোচ্চ আদালতের বক্তব্য এবং প্রশাসনিক, ফলে এই মুহূর্তে এই নিয়ে দলের তরফে কোনো কথা বলবো না। তারা তো যাকে টাকা দিয়েছে তাকে তো গেট চেপে ধরবে, সেই ভয়টাতেই ওরা এতদিন প্রকাশ করছিল। আজকে ওদের নিজেদের বোকামোর জন্যই ওরা সুপ্রিম কোর্টের কাছে ধাক্কা খেয়ে এটা করবে। বাংলার মুখ্যমন্ত্রী আপনি চোরের সাক্ষাৎ হয়েছেন, আপনি চোরের মদতকারী হয়েছেন, তা প্রমাণিত হচ্ছে আজকে। সুপ্রিম কোর্ট যা বলেছেন, এসএসসি এবং সংশ্লিষ্ট যারা কর্তা রয়েছেন, তাদের যারা আইনজীবীরা রয়েছেন, এই বিষয়টা তারা দেখছেন। এই মুহূর্তে এই বিষয়ে কোনো কথা বলবো না। মমতা ব্যানার্জি অযোগ্যদের চাকরি দিয়েছেন, তালিকা প্রকাশের পরে তিনি পদত্যাগ করুন, তার ক্যাবিনেট পদত্যাগ করুন, নির্বাচনে যান, এখনই নির্বাচনে যান, কারণ কোনো সরকার অযোগ্যদের চাকরি দিতে পারে না। রাস্তা তৈরিতে 1 নম্বরে ছিলাম। রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই। রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই। রাজ্যের প্রশাসনের কর্ণধার তিনি বলছেন রাস্তা তৈরিতে 1 নম্বরে ছিলাম, কিন্তু আম জনতা গ্রামে গ্রামে বহু জায়গায়, মফস্বলে, বিশেষ করে গ্রামাঞ্চলে, প্রান্তিক জায়গায় সাধারণ মানুষ প্রশ্ন করছে, তাহলে রাস্তা তৈরিতে 1 থেকে 0 নেমে এলেন কি করে আপনারা? একটা রাস্তা চেয়ে সাধারণ মানুষের কত কাকুতি মিনতি। সেই বিখ্যাত সিনেমাটা দেখেছেন, পথে হলো দেরি? আমরা বলছি বহু ক্ষেত্রে আমাদের কাছে অভিযোগ আসছে, অবশ্যই দেখাবো, পথে হলো চুরি, পথই চুরি হয়ে যাচ্ছে। কত আন্দোলন, কত বিক্ষোভ, তারপর কি? যেখানে রাস্তার মোড় শুরু সেখানেই দাঁড়িয়ে আছে, কারণ তার আর পর নেই। যেখানে শুরু হয়েছিল গোটা গল্প ঠিক সেখানেই দাঁড়িয়ে। পথ আগের মতোই, চলার অযোগ্য, এবং সব থেকে বেশি
ক্লান্ত হয়ে যাচ্ছেন কারা জানেন? আমার আপনার মতো সাধারণ যারা পথিক। আমরা তো তাও শহরাঞ্চলে বাস করি, একটা খানাখন্দ, হ্যাঁ ভুগতে হয় অফিস আসার পথে যাওয়ার পথে, কিন্তু যেখানে রাস্তাই নেই, দেখুন এইরকমই একটা প্রতিবেদন। অন্ধকার থেকে আমরা অন্ধকারেই ঢুকে যাচ্ছি, রাস্তা তো না, এটা বেহাল রাস্তা। এই রাস্তায় কেউ চলে? গরু তো চলতে পারছে না, আমরা তো মানুষ, গরু চলতে পারছে না, ছাগল চলতে পারছে না। একটা রাস্তা পেতে একই অবস্থা। গাজল ব্লকের কর্কচ অঞ্চলে এই পথে পা ফেলাই দেয়, অথচ এর শ্রী কিন্তু বহুদিন আগেই ফেরার কথা। দেখুন দেখি বোর্ডখানা, বড় বড় করে পথশ্রী প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। দিনটা দেখছেন, কাজ শুরুর তারিখ 1 মার্চ 2024। সরকারি বোর্ডেই জলজল করছে। এদিকে এখন তো 2025-এর অগস্ট মাস শেষ হওয়ার পথে। কোথায় রাস্তা? আমাদের রাস্তা হচ্ছে না, কেন হচ্ছে না, টাকা কোথায় গেল, কার পকেটে গেল, এর সঙ্গে কারা যুক্ত, একটা বিহিত আমরা চাই। এটা পথশ্রী, এটা পথশ্রী না, এটা হতশ্রী করে ছেড়ে দিয়েছে। এই আমাদের রাস্তার টাকা গেল কোথায়, কার পকেটে ঢুকলো? প্রশ্ন অনেক আছে, উত্তর নেই, এটাই মুশকিল। 2,52,53,321 টাকা, এই হিসেবই মিলছে না। পথশ্রীর জন্য বরাদ্দ এই টাকা পথের কাজে না লাগলে গেল কোথায়? 3 দিন কাজ হয়েছে, গ্রামবাসীদের অভিযোগ, তাও সে কাজ করতে গিয়ে ভালোকে আরো খারাপ করে রেখেছে। মানুষজন যে রাস্তাটা ব্যবহার করতো, আজকে সেই রাস্তার ব্যবহারের যোগ্য নয়। এই যে সেন্ট্রালের বিভিন্ন পয়সা, সেই পয়সাগুলোকে ডাইভার্ট করে রাজ্য সরকার পথশ্রী আরো অন্য কিছু শ্রী নাম দিয়ে আর এই রাজ্যে চালাচ্ছে। কিন্তু বাস্তবে এই অর্থগুলো কোথায় যাচ্ছে, কারা এই অর্থগুলোকে আর আত্মসাৎ করছে? শাসকের কাছে অবশ্য সব অভিযোগেরই জবাব একদম হাতে গরম তৈরি। রাজনীতি তারা সবেতেই দেখতে পান। এটা গ্রামবাসীরা বলেনি, বলছে কিছু বিজেপির লোকজন এটা বলছে। ওখানে ঘটা করে উদ্বোধন করা হয়েছে, এটা আমার নখদর্পণে আছে। কেউ কথাও জানি, টাকাও কথা বোঝা হয়ে যায়নি। এটা সরকারি একটা ভুল তথ্য ওনারা ছড়াচ্ছেন। বিরোধীদের কাজটা হয়েছে বিরোধিতা করা, কাজটা শুরু হয়েছে মাঝপথে। আমাদের সামনে বর্ষাকালের জন্য, বৃষ্টি বাদলের জন্য আটকে ছিল, সেটা আশা করে ঠিক হয়ে যাবে, পুজো আগে শুরু হয়ে যাবে। আজ সব কথা পাল্টে দেব, স্থির করেছি সব কথা আজকে পাল্টে দেব। যেমন একটু আগে আপনাদের বলছিলাম পথে হলো দেরি, আমরা করে দিয়েছি পথে হলো চুরি, কারণ অভিযোগ তেমনই। এবার আমরা বলি বিশ্বাসে মিলায় বস্তু, আমরা বলছি আশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি তথা এলাকার হেভিওয়েট শাসক নেতা এক্ষুনি বললেন পুজোর মধ্যে সব ঠিক হয়ে যাবে। যে কাজটা গত বছরের মার্চে হওয়ার কথা ছিল, বোর্ড বসিয়ে ঘোষণা পর্যন্ত করা হয়ে গিয়েছিল, তা এবছর পুজোয় হয়তো হবে। রাস্তা নিয়ে সাময়িক একটু সমস্যা হয়েছিল, তো টাকা উধাও নিয়ে নয়, আর ঠিকাদার পালিয়ে যাওয়া নিয়ে নয়, এগুলো কোনো বিষয়বস্তু নয়। ওই আমাদের যে মাপযোগের কিছু সমস্যা ছিল, এবং শুরুটা আমরা কোন দিক দিয়ে করব সেটা আমাদের মধ্যে আমরা একটু ঠিক করতে পারিনি, যার জন্য একটু লেট হয়েছে। আজকে শাসক দলের যে সমস্ত জনপ্রতিনিধিরা বড় বড় কথা বলেন, যারা বলেন উন্নয়ন তারা করেন, তারা কি উন্নয়ন করেন জানেন? শুধুমাত্র নারকেল ফাটিয়ে জনগণকে রাজনীতির পরিবেশ তৈরি করে মানুষকে আর বোকা বানানোর কাজটা এই শাসক দলের বিভিন্ন জনপ্রতিনিধিরা করে থাকে। নেতারা আমরা ওরা করেই খালাস, আমজনতা মানে সাধারণ পথিক শুনে শুনে ক্লান্ত। বছরের পর বছর পথের শ্রী আর কিছুতেই ফেরে না, পথিক কিছুতেই পথশ্রী দেখে না। দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ এবং রাস্তাটি পথশ্রী 3 আওতায় WBSRD থেকে এটা টেন্ডার হয়েছিল এবং এটা এক্সিকিউশনের অর্ডারও হয়েছিল, কিন্তু তারপরেও কাজটা ইমপ্লিমেন্ট হয়নি। অভিযোগ করেছে, সেটা নিয়ে আমরা ডিটেলসটা আরেকটু দেখে আমরা এর ব্যবস্থা নিচ্ছি।